যাকে আপনি অপ্রেস রাখবেন, যাকে দমন করতে চাইবেন, তার কিন্তু পপুলারিটি বাড়বে। এবং আপনি দেখেন আওয়ামী লীগের কোনো সমর্থক কমে নাই, এবং আপনি তাকে মাইনাস রেখে যে নির্বাচন করবেন, যা কিছু করতে চান, সেখানে কিন্তু আশঙ্কা থেকেই যায় যে মুক্তিযুদ্ধের দল হিসাবে বিএনপিকে আশ্রয়স্থল মনে করে। সেই বিএনপিকে যদি মাইনাস করে দেওয়া হয়, তাহলে তো এই দেশটা কোথায় অন্ধকার যুগে প্রবেশ করবে, এটা তো জানেনি। সুতরাং -2 যদি থিওরি হয়, বাস্তবায়ন হয়, তাহলে এই সরকারের মাধ্যমেই হবে। আমাদের জাতীয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে পুরো দেশবাসী নিঃসন্দেহে উদ্বিগ্ন। কেউ কেউ নানান ধরনের আশঙ্কা করছেন, আবার সেই আশঙ্কা থেকে অনেকেই মনে করছেন যে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে কোনো সংকটের সৃষ্টি হবে কিনা। পাশাপাশি এই বিজয়ের মাস বলে কোনো কথা নয়, আমরা দেখছি হঠাৎ করে এই স্বাধীনতা বিরোধী শক্তি বা পুরো একটি বিশেষ শক্তির পক্ষ থেকে এক ধরনের নগ্ন আস্ফালন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। সবকিছু নিয়ে কোথায় আছি আমরা, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন মুক্তিযোদ্ধা এবং সিনিয়র সাংবাদিক, ফিনান্সিয়াল পোস্টের সম্পাদক এম এ আজিজ। এম এ আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি শুরুতেই ম্যাডাম খালেদা জিয়া সম্পর্কে আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাই। তার শারীরিক অবস্থা সম্পর্কে আমরা জানি সবকিছু ঠিক আছে, কিন্তু এক ধরনের আশঙ্কা অনেকের মধ্যে সৃষ্টি হচ্ছে তার সম্বন্ধে অনাকাঙ্ক্ষিত যদি কোনো সংবাদ আমাদেরকে পেতে হয়, সেক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিতে নতুন এক সংকটের সৃষ্টি হতে পারে। এই যে সংকটের সৃষ্টি হতে পারে, আপনি এর সঙ্গে একমত কিনা? আর একমত হলে কেন সেই সংকট আমরা আশঙ্কা করছি? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতাকে। দেখেন, বেগম খালেদা জিয়া ছিলেন ঐক্যের প্রতীক। তো যাই হোক, তিনি আসলে অনন্য, তিনি অ্যাকোমোডেট করতে পারতেন। তার যে অনুপস্থিতি যদি হয়, ধরেন আল্লাহ না করুক, তাকে যদি আল্লাহ নিয়ে যান, তাহলে কিন্তু রাজনৈতিক সংকট হবে, এটা আমি বলছি না। তবে তিনি যে ঐক্যের প্রতীক, সেই জায়গায় প্রাথমিকভাবে কিছু ঘাটতি দেখা যাবে। যেমন যেমন ধরেন, এই সরকারের সাথে বিএনপির বেশ টানাপোড়েন চলছিল। ওই সময় কিন্তু বেগম খালেদা জিয়াই কিন্তু মধ্যস্থতা করে লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠক করিয়ে দিলেন। তো সুতরাং একটা সমস্যা, তিনি যেভাবে যে অবস্থায় চলে গেছিলেন, তিনি দেশের রাজনীতির সংকট নিরসনের জন্য তিনি একটা ঐক্যের প্রতীক হিসেবে দাঁড়িয়েছিলেন। তার অনুপস্থিতিতে প্রকৃতির দিকে তো এই সমস্যা তৈরি হতেই পারে কিছু, এতে সন্দেহ নেই। যেমন বিএনপির ভিতরেও আমি বলবো, তিনি কিন্তু বিএনপির ভিতরেও কিন্তু বড় দল, তার ভিতরেও তিনি ঐক্যের প্রতীক। এখন ধরেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি লন্ডনে আছেন, লন্ডনে থাকেন, সেখান থেকে তিনি এই সংগঠন পরিচালনা করছেন। এই এই ঘাটতি পূরণ করতে হলে লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসতে হবে। এসে তাকে এই বড় সংগঠন এই দূর থেকে দীর্ঘদিন চলতে পারে না, 17 বছর চলছে, আর চলতে পারে না। সুতরাং এখন এই মুহূর্তে যদি আল্লাহ না করুক ম্যাডামকে নিয়েই যান, তাহলে কিন্তু তারেক রহমানকে সরাসরি এই সংগঠনকে ধরে রাখতে তাকেই হস্তক্ষেপ, তার বিকল্প নেই। আপনি দেখেন, খেয়াল করে, তারেক রহমান যতই বলেন না কেন, হয়তো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ছেলে, ম্যাডামের ছেলে, বেগম খালেদা জিয়ার ছেলে, সেই হিসাবে হয়তো তার তিনি বিএনপি নেতা কর্মীদের ভিতরে দ্বিধা বিভক্ত নাই, তাকে কেন্দ্র করে আছে। কিন্তু ধরেন তিনি যদি না আসেন বা সামনেও নির্বাচন আছে, এই বিএনপি কিন্তু সমস্যা তৈরি হতে পারে। আমি বলবো যে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে জাতীয় ঐক্যের যে প্রতীক, সেখানে একটু ঘাটতি দেখা যাবে। এবং বিএনপি নিজেও যদি তারেক রহমান নিজে এসে এই রাজনৈতিক দলটাকে, বড় দলটাকে আপনার সরাসরি আপনার কাজ না করে, তাহলে কিন্তু বিএনপিও কিন্তু কিছুটা সংকটের মধ্যে পড়তে পারে। এটাই আমার বক্তব্য। কিন্তু কিন্তু তিনি নিজে যে স্ট্যাটাস দিয়েছেন বা গত কয়েকদিনের যে বক্তব্য তিনি তুলে ধরেছেন লিখিত আকারে বা ফেসবুকের মাধ্যমে, তাতে তো আমরা দেখতে পাচ্ছি তৃতীয় এক শক্তির কারণে, বিশেষ এক শক্তির কারণে তিনি বাংলাদেশে আসতে পারছে না, তেমনই একটি সিগন্যাল দিয়েছে। আপনার কি মনে হয়, মানে আপনি আমাদেরকে বলতে পারবেন কিনা আপনার বিশ্লেষণ জায়গা থেকে, যে তৃতীয় সেই শক্তিটি কে? সেটা হচ্ছে 111-এর সময় কিন্তু -2 ফর্মুলা ছিল, হ্যাঁ, এবং -2 করতে ব্যর্থ হয়েছে। দুই নেত্রীকেই গ্রেপ্তার করা হয়েছিল। এবারে তো এক নেত্রী ধরেন চলে গেছে, ভারতে আছে। তো ওটা তো ধরেন যদি আপনি কল্পনা করেন, ওটা মাইনাস হয়ে গেছে। তাহলে ম্যাডাম খালেদা জিয়া যদি আল্লাহ যদি না রাখেন, তাহলে তারেক রহমান তো বিএনপির হাল ধরবেন, তাকেও তো মাইনাস করে দিলে 2 - 2 হয়ে গেল। তো সুতরাং এই একটা প্রচেষ্টা থাকতে পারে। কারণ আমার অনুমান এই জন্যই বলছি যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিন্তু তিনি এখনো বিদেশ সফর করছেন। এবং আপনার সম্ভবত দোহায় একটা মিটিং হয়েছে, সেখানে ভারতের প্রতিনিধি, আমেরিকার প্রতিনিধি, আরো কোন কোন দেশের 4টে প্রতিনিধি ছিল। সেখানে কিন্তু যেসব অসমর্থিত সূত্রে পাওয়া গেছে যে সেখানে যেসব আলোচনা হয়েছে, সেটা বাংলাদেশের অনুকূলে হয়নি। আমরা যেভাবে বাংলাদেশের স্বার্থ কল্পনা করি, সেইভাবে ঘটে নাই। দ্বিতীয়ত, আরেকটা, এর আগে যখন আমাদের এক্সপোর্টের উপরে আমেরিকার ট্যাক্স বসালো, তখন আপনি খেয়াল করে দেখেন, এই সরকার একটা আনডিসক্লোজ এগ্রিমেন্ট করে এসেছে। তার ভিতরে কি আছে বলেন? অন্তর্বর্তীকালীন সরকার কি করে গোপন চুক্তি করে আপনি বলেন? সেই গোপন চুক্তিতে কি আছে? এখন 2টা পোর্ট দিয়ে দেওয়া হলো বিদেশিকে, হ্যাঁ, পরিচালনা করতে হতে পারে পরিচালনা, কিন্তু সবচেয়ে ভালো পোর্টটাও কিন্তু চলে গেছে বিদেশি হাতে। ধরেন মানবিক করিডোর আছে, সেটা আছে কিনা ওই আনডিসক্লোজ এগ্রিমেন্টের ভিতরে। তারপরে ধরেন এই পৃথিবীতে 80টা দেশে আমেরিকান সেনা ঘাঁটি আছে, এই সাবকন্টিনেন্টে কোনো আমেরিকান সেনা ঘাঁটি নেই।
আমাদের বাংলাদেশ খুব স্ট্র্যাটেজিক জায়গা, সেখানে যে ঘাঁটি হবে না এমন নিশ্চয়তা কি? তারপরে -2 কোনো পরিকল্পনা হয়েছে কিনা আমরা জানি না। সুতরাং সবই কল্পনা প্রসূত বলতে পারি। যেহেতু তারেক রহমান সবচেয়ে বড় দলের তিনি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, হয়তো যদি তার মা না থাকেন হয়তো চেয়ারম্যানও হবেন, তার উপরে তো এই বিএনপি বড় দলটা নির্ভর করে। এখনো মানুষের আস্থা কিন্তু যাই বলেন, আওয়ামী লীগ নাই, ধরেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, সেখানে কিন্তু আমি বলো উদার গণতান্ত্রিক মনোভাবাপন্ন লোক এবং মুক্তিযুদ্ধের দল হিসাবে বিএনপিকে আশ্রয়স্থল মনে করে। সেই বিএনপিকে যদি মাইনাস করে দেওয়া হয় তাহলে তো এই দেশটা কোথায় অন্ধকার যুগে প্রবেশ করবে এটা তো জানেনি। সুতরাং এই কারণে মাইনাসের একটা আশঙ্কা তো আছেই। কিন্তু সেই মাইনাসটা কি বহিঃশক্তির মধ্যে পক্ষ থেকে করা হচ্ছে, বা দেশের মধ্যে বিশেষ একটি শক্তি করার চেষ্টা করছে? অথবা এখন আমি যদি সরাসরি প্রশ্ন করি, সেই মাইনাস করার বিষয়টি বাস্তবায়ন কি বর্তমানে বাংলাদেশে যারা সবকিছু করছে তারাই বাস্তবায়ন করছে? দেখেন, প্রথম থেকেই খেয়াল করে দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে অকুণ্ঠ সমর্থন দিয়ে গেছে বিএনপি, ছাড় দিচ্ছে। এবং আমি তো মনে করি বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এইভাবে বিশ্বাস করা উচিত হয়নি। কারণ 106 অনুচ্ছেদ সেটা নিয়ে বিতর্কিত আছে, আমি তাই গেলাম। 106 অনুচ্ছেদ অনুযায়ী ওত নিয়েছে, এটা একটা সাংবিধানিক সরকার। যদি আওয়ামী লীগকে ফেসিস্ট হিসেবে তাকে বিতাড়িতই করতে চাইতো, 3 মাস পরে সংবিধান অনুযায়ী নির্বাচন দিতে পারতো। কোনো কারণে যদি জটিলতা থাকে 6 মাস পরে, এটা সংবিধানেই আছে, 6 মাস পরে যদি নির্বাচন হতো, আওয়ামী লীগের প্রতি জনগণের যে হেট্রেট ছিল তাহলে দেখতেন হয়তো 10টা নাই 15টা নাই 20টা সিট পেত। এখন তো আওয়ামী লীগ বাংলাদেশের মাটি এমন, যাকে আপনি অপ্রেস রাখবেন, যাকে দমন করতে চাইবেন, তার কিন্তু পপুলারিটি বাড়বে। এবং আপনি দেখেন আওয়ামী লীগের কোনো সমর্থক কমে নাই, এবং আপনি তাকে মাইনাস রেখে যে নির্বাচন করবেন, যা কিছু করতে চান, সেখানে কিন্তু আশঙ্কা থেকেই যায় যে সমস্যা তৈরি হতে পারে। আর অভ্যুত্থানের শক্তিরাও কিন্তু দ্বিধাবিভক্ত। সুতরাং আপনি যে আমাদের যে গণতান্ত্রিক পথে অগ্রযাত্রা করব, এটা তো আমি তো দেখতেছি পথ কঙ্ককাঠিন্য। এটা তো নির্বাচন সঠিকভাবে, প্রশাসন ঠিক নাই, আইন শৃঙ্খলা বাহিনী ঠিক নাই, রাজনৈতিক দল বড় স্টেক হোল্ডার নির্বাচনে তারা ঠিক নাই, তো নির্বাচনটা হবে টাকাকে নিয়ে আপনি বলেন। দ্বিতীয়ত, এই যে আনডিসক্লোজ এগ্রিমেন্ট, আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি খেয়াল করে দেখেন সব দ্বৈত নাগরিক অর্থাৎ বিদেশি নাগরিক নিয়ে আপনি যদি বলেন অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে পূর্ণাঙ্গ উত্তর হয় না, বলতে হবে বিদেশিদের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। এখন তো বিদেশিরা দেশ চালাচ্ছে, আমেরিকান তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও বিদেশি নাগরিক। সুতরাং বিদেশি নাগরিক যে দেশের নাগরিক, তার প্রতি আনুগত্য বেশি থাকবে, বাংলাদেশের প্রতি তো থাকবে না। সুতরাং -2 যদি থিওরি হয়, বাস্তবায়ন হয়, তাহলে এই সরকারের মাধ্যমেই হবে। হয়তো পরাশক্তিগুলো সবসময় নির্বাচনে অ্যাক্টিভ থাকে, ধরেন রাশিয়া বলেন, আমেরিকা বলেন, চীন বলেন, ভারত বলেন, এগুলো তো অ্যাক্টিভ আছেই, কিন্তু বাস্তবায়নটা করবে কি? তারা তো এসে বাস্তবায়ন। ভারত কি বড় দেশ, 3 ভাগ দখল করে, তিনটি বর্ডারের নিয়ে আসে ভারত, তাই বলে কি ভারত বাংলাদেশ দখল করতে আসবে? দখল করতে আসবে না। দখল করে, যেমন হাসিনার মাধ্যমে দখল করে রাখছিল, তাদের স্বার্থ, ধরেন প্রায় 30টা সমঝোতা এবং চুক্তি করেছিল, সব ভারতের অনুকূলে, বাংলাদেশের অনুকূলে তো না। এই সরকার এসে বলেন একটা এগ্রিমেন্ট নিয়ে কথা বলেছে, রিভিউ করেছে, করে নাই তো। সুতরাং যদি বাস্তবায়ন করতে হয় সরকারের মাধ্যমেই সেটা হবে। -2 বাইরের কেউ এসে হাত ধরে করে দিবে না, এদের মাধ্যমেই হবে। আর এরা যেহেতু বিদেশি নাগরিক প্রায় মূল ব্যক্তিগুলা, সুতরাং তারা তো বাস্তবায়ন, বাইরের এজেন্ডা বাস্তবায়ন করবে। আপনি আমি যতটুকু পারবো না, তারা তো পারবে, তাদের তো বাঁধবে না। সুতরাং আমি মনে করি আমরা এখন, আমি অনেক আগে লিখেছিলাম যে ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ, আমার কাছে মনে হচ্ছে প্রকৃতপক্ষেই আমরা এখন ভূ রাজনীতির ফাঁদে পড়েছি। এই ফাঁদ থেকে বেরোবো কেন তা জানি না। প্রকৃতপক্ষে বিএনপি ডক্টর ইউনূসের সরকারের ফাঁদে পা দিচ্ছে বারবার। না, বিএনপি ফাঁদে না, বিএনপি চায় যে কোনো মতে নির্বাচন হলেই তারা সরকারে যাবে। এই কারণে খালি ছাড় দিতে 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 এমন জায়গায় চলে গেছে, এখন ইউনূসের ফাঁদে পড়ে গেছে। আর পাশাপাশি উগ্র তারা কিন্তু আরো উঁচুর দিকে চলে যাচ্ছে, অর্থাৎ দক্ষিণপন্থীদের প্রভাব কিন্তু বেড়ে গেছে, তাদের নর্তন কর্তন খুব বেড়ে গেছে, তারা এখন সরকারে যেতে চায়। এখন যতগুলো জরিপ হয় তাতে দেখা যায় বিএনপির কাছাকাছি, হয়তো বিএনপি সরকার গঠন করবে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে যে নিচের কক্ষে যারা যত অনুপাতে সিট পাবে সেই অনুযায়ী উচ্চ কক্ষ হবে, অর্থাৎ নিচের কক্ষে কিন্তু দিয়া কিন্তু আনুপাতিক নির্বাচন, পিআর সিস্টেমের যে নির্বাচন জামাতের যে দাবি ছিল এবং ইসলামিক ঐক্যজোটের দাবি ছিল, সেটা কিন্তু অনেকটা পূরণ হয়ে গেছে। তারপরেও তারা মাঠে আছে দেশটাকে অস্থির করার জন্য, এবং তারা তো নির্বাচন চায় বলে মনে হয় না। জামাতের নায়েবে আমির তাহের সাহেব তিনিও কিন্তু ভারতের ভিজিট করে আসেন এবং দোভালের সাথে দেখা করে আসছেন। কি দেখা করে আসেন সেটা তো খোলসা করে কয়নি। একবার জাতীয় পার্টির চেয়ারম্যান গেছিল না, এসে বলছে যে না, এটা গোপন বলা যাবে না। তো এরকম দুনিয়া তো ঘুরে আসছেন, কেন গেছেন, কি আলাপ করেছেন, আমরা তো জানি না। সুতরাং এই জন্যই বলছি যে আমাদের এই নির্বাচনে সব পরাশক্তি অ্যাক্টিভ, এবং তা বাস্তবায়ন, যা কিছু হবে বাস্তবায়ন হবে এই সরকারের মাধ্যমে। কারণ এই সরকারও বিদেশি নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, কথাটা মনে রাখবেন বারবার, এইভাবেই আমি বলি। আমি যে প্রশ্নটি করার কথা ছিল আপনার কাছে, এটির উত্তর নিয়ে আমি শেষ করবো। আপনার ব্যস্ত রয়েছে। এই বিজয়ের মাসেই
এই স্বাধীন বাংলাদেশে এখনো বুক চিতিয়ে বুক ফুলিয়ে স্বাধীনতা বিরোধী শক্তির আস্ফালন আমরা আরো বেশি মাত্রায় দেখতে পাচ্ছি। মুক্তিযোদ্ধাদের সংখ্যা 7,000 উচ্চারণ করা হচ্ছে, বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলে উচ্চারণ করা হচ্ছে, এবং আরো যেমন ওয়াজ মাহফিলে পাকিস্তান জিন্দাবাদ বলে উচ্চারণ করা হচ্ছে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে, রণাঙ্গনে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার প্রতিক্রিয়া? দেখেন, এখন এই জন্যই বলছি যে যেহেতু রাজনীতি হচ্ছে, জামাতের নিষিদ্ধ ছিল, তার প্রত্যাহার করা হয়েছে, তারা আপনার নেতৃত্ব এখন তারা রাজনীতি করতে পারছে। তারা তো আপনার ইসলাম আসলে ইসলামিক দল না, হাক্কানি ইমামরা তাই বলে। সুতরাং তাদের যে উগ্র যে আচরণটা দেখাচ্ছে, এটা তাদের হিসাবের ভুল। আমি মনে করি না তারা মেজরিটি বা সরকার গঠন করতে পারবে, যদিও তাদের এটা আকাঙ্ক্ষা আছে। তবে আমি বলবো যারা গণতান্ত্রিক শক্তি, জামাত গণতন্ত্রে বিশ্বাস করে না, গণতান্ত্রিক যত শক্তি আছে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, সবারই ঐক্যবদ্ধ হওয়া উচিত। এবং এই দক্ষিণপন্থী উগ্রবাদী এবং যারা মুক্তিযুদ্ধের সময় তারা প্রাদেশিক সরকারের 4 জন মন্ত্রী ছিল, তারা সিদ্ধান্ত নিয়ে আপনার এই হানাদার বাহিনীকে, পাকিস্তান হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে এবং যত খুন গুম জনহত্যা গণহত্যা হয়েছে সবকিছুর অংশীদার হলো জামাত। সুতরাং এই জামাতকে প্রতিহত করতে হবে। এই উগ্রবাদী দক্ষিণপন্থীদের যারা জোটে আছে, তারা মনে করবো যে ইসলামিক আন্দোলন বাংলাদেশ, তারা তো জামাতের সাথে ছিল না, কিন্তু তারা বলে ব্যাখ্যা দেয় যে এটা নির্বাচনী জোট। আমার বক্তব্য হচ্ছে যারা এই জামাতের নেতৃত্বে যাবে, তাদের এই বিপরীতে যারা আছে তাদের সবাই ঐক্যবদ্ধ হওয়া উচিত। এবং এই দক্ষিণপন্থী, কারণ যদি জামাত কখনো ক্ষমতায় আসে, তাহলে কিন্তু আমাদের অন্ধকার যুগে আমরা আফগানিস্তান বা পাকিস্তান বাদ দেন, পাকিস্তান আফগানিস্তানে ঢুকে যাবো। সুতরাং অন্ধকার যুগে প্রকাশ করবো আমরা কথা বলতে। সেই সম্ভাবনা কি আছে পাকিস্তানের মতো বা আফগানিস্তানের দিকে ধাবিত হওয়ার মতো অবস্থা কি আছে আসলে? না না না, নাই নাই, এখনো তৈরি হয় নাই। কারণ আপনি জানেন নির্বাচন হবে, নির্বাচনে জামাত ইসলাম একবার স্বতন্ত্র ইলেকশন করে একটা সিট পেয়েছিল, আর একটা 3টে পাইছিল। এবারে নাই 10টা পাবে, নাই 15টা পাবে, নাই 20টা পাবে, ধরেন না, তাতে কিছু আসে যায় না। তবে পরবর্তী সরকারকে এটা হিসাব করতে হবে। যে আমার বক্তব্য হচ্ছে পরবর্তী সরকার যেই গঠন, হয়তো বিএনপি সরকার গঠন করবে, তাদেরকে এটা বিবেচনায় রাখতে হবে যে আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে চলবো, নাকি আমরা অন্ধকার যুগে প্রবেশ করব। অন্ধকার যুগে প্রবেশ করতে এদেশে বহু মুক্তিযোদ্ধা বাঁচা আছে, বহু প্রগতিশীল লোক বাঁচা আছে, তারা কিন্তু প্রতিহত করবে এবং ঐক্যবদ্ধ হবে এবং ঐক্যবদ্ধ হচ্ছে। আমি বলবো কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগ যেমন দেশে তাদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না, বা হয়তো সেটাই স্বাভাবিক, কিন্তু ফ্যাসিবাদকে রুখতে গিয়ে আপনি বলছেন সবাইকে প্রতিহত করতে হবে স্বাধীনতা বিরোধী শক্তিকে, কিন্তু ফ্যাসিবাদকে রোখার নামে আমরা তো দেখছি অন্য সব রাজনৈতিক দল স্বাধীনতা বিরোধী শক্তির সাথেই হাত মিলাচ্ছে। এটা কিসের লক্ষ্য? সব দল স্বাধীনতার ভিতরে, বিএনপি তো বড় দল, বিএনপি তো হাত মেলায় নাই। কিন্তু বিএনপির ভিতরে ক্ষমতা যাওয়ার আকাঙ্ক্ষাটাতে এমন হয়ে গেছে, ছাড় দিতে দিতে তারা নিজেরাই ট্র্যাপে পড়ে গেছে, নিজের ট্র্যাপে পড়ে গেছে। আমি বলছি এখানে সমঝোতা হওয়া উচিত, এখনো সময় আছে, এখনো সময় আছে। আমার বক্তব্য হলো যে এই উগ্রপন্থীদের প্রতিহত করা। আপনি দেখেন তারা অলরেডি কালচারে হাত দিয়ে গেছে। ধরেন গান হবে না, যাত্রা গান হবে না, যাত্রা শোনেন নাই আপনি? আমরা তো যাত্রা দেখেছি রাত জেগে। যাত্রা হবে না, পালা গান হবে না, 200 মাজার ভেঙে দিছে। অর্থাৎ আমাদের আদি যে কালচার, সেই কালচার অলরেডি কিন্তু ধ্বংস করে দেয়। এই কালচার কিন্তু কথা হচ্ছে না। একটা জাতির যদি কালচারাল মৃত্যু ঘটে, সেই জাতির মৃত্যু ঘটবে। সুতরাং আমরা তো মৃত্যুর দিকে যাচ্ছি, এই জাতি মৃত্যুর দিকে যাচ্ছি। মুক্তিযুদ্ধের চেতনাকে যদি ধরে না রাখতে পারি, তাহলে কিন্তু এই জাতি নিহত হবে, জাতি কালচারালি নিহত হবে, এই জাতি অন্ধকার যুগে অটোমেটিক পৌঁছে যাবে। এবং এই জামাত আমি বলবো বা দক্ষিণপন্থী যারা ইসলামিক দল বলে জোট করেছে, তারা কিন্তু প্রথমেই আপনি দেখেন আমাদের এই কালচারকে ধ্বংস করে দিচ্ছে। আদি কালচার, আমাদের যে অরিজিনাল কালচার, সেটাকে আপনার নষ্ট করে দিচ্ছে। জি, অনেক ধন্যবাদ সাংবাদিক আজিজ, অন্তত আপনার কণ্ঠস্বর মানুষ